একটা মৃদু আলোয় আলোকিত রুমে আবার সবাই আলোচনায় বসেছে। রাশিয়াতে মাল ডেলিভারি দেওয়া যেহেতু সময় আর বেশি নেই, তাই সবাই শেষবারের মতো কিছু গুরুত্বপূর্ণ মিটিং সেরে নিচ্ছে। কাউসার হাতে ওয়েট পেপারটা টেবিলের উপর ঘোরাতে ঘোরাতে সবার কথা মন দিয়ে শুনছে। শাহজাহান মালতি তখন বলছে, এবার যদি এই চালানটা ঠিকভাবে তারা রাশিয়াতে পৌঁছাতে না পারে, তো তাদের ব্যবসাটা আর পৌঁছাতে পারে তো তাদের ব্যবসাটা আরো সফলতা বেশি পাবে, এবং এর থেকেও বড় বড় প্রজেক্টের কাজে তারা পাবে। নারী পাচারের পাশাপাশি এবার তারা মাদকদ্রব্য এবং অস্ত্র চোরাচালানের দিকে বিশেষ নজর দিতে পারবে। বাহিরের দেশের সাথে তারা এবার ইলিগেল অস্ত্র মাদক লেনদেনটা হাতে নেবে এবং তার নিজেদের দেশ সহ নানা দেশে চালান করবে। যদিও লোকচক্ষের আড়ালে মালতি ও চৌধুরীরা মিলে দেশের মধ্যেও প্রতিবেশী দেশের সাথে অবৈধ ব্যবসার সাথে অনেক দিন আগে থেকে কাজ করছে, কিন্তু এবার তারা বড় বড় সব দেশের সাথে কাজ করবে এবং এসব কাজের দায়িত্ব থাকবে কাউসার আর রাহাত সহ আরো কয়েকজন মানুষের ওপর। তাদের আলোচনার মধ্যে হঠাৎ তাদের দরজায় নক করার শব্দ হয়ে রবিউল মালতি অনুমতি দিলেন। তাদের অফিসে একজন স্টাফ হাতে একটা পার্সেল নিয়ে ভেতরে আসেন। স্টাফটা বক্সটা টেবিলের উপর রেখে বলল, স্যার, একজন ডেলিভারি ম্যান এসে এটা দিয়ে গেছে। বক্সের উপরে এটা মালতি কর্পোরেশন অ্যান্ড এর এমডি শাহজাহান মালতি সাহেবের পার্সেল লেখা দেখে আপনার কাছে আনলাম। কাউসার চেয়ার থেকে উঠে এসে দেখে শাহজাহান মালতির নাম লেখা। তারপর চোখের ইশারায় স্টাফটাকে চলে যেতে বলে। আর একটু আগে যে ডেলিভারি ম্যান এসেছিল তার খোঁজ নিতে বলে, কারণ অতি ধুরন্ধর কাউছন চৌধুরী কিছু একটা আন্দাজ করে ফেলেছে। শাহজাহান মালতি সবার দিকে তাকিয়ে বলল, সে এসবের কিছুই বুঝতে পারছে না, আর তার জন্য এই বক্স কে পাঠালো তাও জানে না। ভয়ের থেকে অনুমতি ভাইয়ের থেকে অনুমতি নিয়ে রবিউল মালতি বক্সটা খুলতেই ভয়ে একটা চিৎকার দিয়ে উঠে হাতে থেকে বক্সটা ফ্লোরে ফেলে দেয় এবং সেখান থেকে একটা কাটা মাথার খুলি বেরিয়ে আসে। সবাই হতভম্ব হয়ে যায় এই দৃশ্য দেখে। কাউসার রাগে চোয়ালটা শক্ত করে ফেলে। তারপর বক্সের মধ্যে একটা চিরকুট পায়, তাতে লেখা সারপ্রাইজ। তাতে আরো লেখা, সারপ্রাইজ গিফট পছন্দ হয়নি? ওফ সরি, বাই দা ওয়ে, শুনলাম রহিমউদ্দিনকে তোরা কুত্তার মতো খুঁজে চলেছিস। থাক, আর কষ্ট করে খুঁজতে হবে না। এই দেখ কত সুন্দর করে র্যাপিং পেপারে করে যত্ন সহকারে পাঠিয়ে দিলাম। এবার একটু হাস। এমন হুতুম প্যাঁচার মতো মুখ করে থাকলে হবে হো? এখনো তো আরো কিছু দেখার বাকি আছে মাই বয়। কাউসার মুখ শক্ত করে ভয়ঙ্কর একটা গালি দিয়ে ওঠে আর মনে মনে বলে, তুই যেই হোস না কেন, তোর শেষ আমার হাতেই হবে। শুধু সময়ের অপেক্ষা। বলেই একটা শয়তানি হাসি দিল। শেরতাজের ঘোর কেটে গেল। সে সুখের ঠোঁটটা ছেড়ে দিয়ে গলায় মুখ ডুবিয়ে চুমু দিয়ে গলায় নাকটা ঘষে বলে ওঠে, না, এখানে আমার বাসর করা কখনোই হবে না বউ। আপনাকে নিয়ে খুব তাড়াতাড়ি আমি দেশান্তরী হব বউ, নয়তো ওই হারামজাদার জন্য আমার নেক্সট জেনারেশনের মুখ দেখা হবে না। সুখ লজ্জায় শক্ত হয়ে চোখ বন্ধ করে পড়ে আছে। এখন যদি মাটি ফেটে দুভাগ হয়ে যেত, সুখ মাটির মধ্যে ঢুকে যেত। কিন্তু নিজেকে সামলিয়ে বলল, আপনি একটু ওঠেন, আমি গিয়ে দরজাটা খুলে দিয়ে আসি। হয়তো অভ্র ভাইয়ের কোনো দরকারি কাজ আছে। হুম, ওই রামছাগলের কাজ তো একটাই, আমার রোমান্টিক মুডের 12টা বাজানো। ওর জন্য যে বউকে একটু আদর করব, অমনি সুখ অমনি সুখ শেরতাজের মুখ চেপে ধরে বলল, চুপ করুন ঠোঁট কাটা বেটা মানুষ, দয়া করে চুপ করুন। শেরতাজ সুখের হাতটা সরিয়ে আবারও সুখের কানের কাছে এসে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, বউজান, আমি যে কি ধরনের বেড়া মানুষ তা আপনার ধারণার বাহিরে। আস্তে আস্তে আপনি দেখতে পাবেন আপনার মালতি সাহেব আপনার প্রতি কতটা আসক্ত আর কতটা উন্মাদ শুধুমাত্র আপনার জন্য। তারপর সুপ্রিয়ার উপর থেকে সরে গেলে সুপ্রিয়া এলোমেলো শাড়ি ঠিক করে ভালো করে ঘুমটা টেনে দিয়ে গেল দরজা খুলতে। দরজা খুলতে অভ্র লম্বা একটা সালাম দিয়ে বলে ওঠে, শালি না, ভাবিমা, ভেতরে আসতে পারি? ভাই কই? সুখ সালামের জবাব দিয়ে বলল, ভেতরে আসতে পারেন। সুপ্রিয়া আরো দেখো, অভ্র একা না, তার সাথে বড় বড় দুইটা কার্টুনও আছে। অভ্র একটা নিয়ে ঘরে ঢুকে
আবারও আর একটা নিয়ে ঘরে ঢুকে শেরতাজের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাই আপনার কি শিকড় গজিয়েছে? কখন থেকে ডাকছে তাও কোনো শব্দ নেই। এত সময় কি করছিলেন আপনি আমার না মানে ভাবিমার সাথে? শেরতাজ দাঁত খিটমিট করে বলে ওঠে, আমি আমার বউয়ের সাথে কি করব না করব তোকে কেন বলবো ইডিয়েট। যা বাবা, এখন নিজের বউ তাই না, এখন আমি পর হয়ে গেলাম, ঠিক আছে। আমিও আমার নীলপরীর সাথে মানে বউয়ের সাথে কি করব তাও আপনাকে বলবো না হোম। সুপ্রিয়া অভ্রর কথা শুনে হেসে পাগল। একটু আগে পান ও সুখের ঘরে এসে দাঁড়ালে সেও অভ্রর কথা শুনে ফেলে হতবাক হয়ে যায়। এই ছেলে আস্ত একটা মেন্টাল, এতে কোনো ভুল নেই। শেরতাজ হতভম্ব হয়ে বলল, দাঁড়া তুই হারামজাদা, আজ তোর একদিন কি আমার একদিন। এই কথা বলতে দেরি অভ্র এক ভৌদৌড় তাকে আর পায় কে। পান শেরতাজের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনার কিছু লাগবে? শেরতাজ বলল, না কিছু লাগবে না, আপনি বরং এক কাজ করুন, ওই ইডিয়েটটাকে আমার হয়ে তার কান দুটো মলে দিয়ে আসুন। পানপিয়া হেসে রুম থেকে চলে গেল অতি প্রয়োজনীয় একটা কাজ করতে, আর তা হলো অভ্রর কান মলতে। মালতী সাহেব, এই বক্সের মধ্যে কি আছে এত? সে তার জবাবে বলল, খুলেই দেখেন কি আছে এর মধ্যে। সুখ একটা কাঁচি নিয়ে বসে পড়ে বক্সের মধ্যে কি এমন আছে তা দেখার জন্য। মালতী সাহেব, এটা তো ভারী কোনো, আপনার 16 বছরের পাওনা আছে এর মধ্যে, একটু তো ভারী হবেই। শেরতাজ দুষ্টু হেসে আবারও বলে উঠল, আপনি 78 কেজির আমিটাকে সামলে নিলেন, আর এই সামান্য বক্স আপনার কাছে তো ভারী মনে হচ্ছে তরঙ্গিনী। সুখ হতভম্ব হয়ে শেরতাজের মুখের দিকে তাকিয়ে আছে। সে এখনো একটা ঘোরের মধ্যে আছে। তার মালতী সাহেব দিন দিন যে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে সে ভালোভাবেই বুঝতে পারছে। এই মানুষটার অনেকগুলো রূপ। সে সবার সামনে একরকম গম্ভীর কাঠখুট্টা মানুষ, কথা কম বলে আর একদম হাসে না, গম্ভীর হয়ে থাকে মুখটা, কিন্তু সুখের সাথে তার একদম বিপরীত ব্যবহার আর লাগাম ছাড়া ঠোঁট কাটা স্বভাবের পুরুষ। কি ব্যাপার ম্যাডাম, কি এমন ভাবছেন হুম? ওজন কি কম হয়ে গেছে? আপনি চাইলে আমি আরো ওজন বাড়াইতে পারি। বলেই একটা চোখ টিপ দিয়ে মুচকি একটি হাসি দিল শেরতাজ। এবার আরো বেশি হতভম্ব হয়ে বসে সুখ। না, এই ব্যাটার লাগাম তাকে ধরতেই হবে, নয়তো হাতের বাহিরে চলে যাবে সব। মালতী সাহেব, আপনি কি আগে থেকে এমন ঠোঁট কাটা স্বভাবের পুরুষ মানুষ ছিলেন? কই, আমি তো কখনো আপনার এমন রূপ দেখিনি কারো সামনে। না, এই রূপটা শুধুমাত্র আমার বউয়ের জন্য, এর জন্য, কারণ আর কারোর এমন শেরতাজ দেখার সৌভাগ্য নেই। বুঝতে পেরেছেন ম্যাডাম? সুপ্রিয়া লজ্জা পেয়ে মাথা নাড়ল, মানে সে বুঝতে পেরেছে। সুপ্রিয়া বক্স খুলতে লাগলে শেরতাজ হঠাৎ সুপ্রিয়ার কোমরটা চেপে ধরে কোলের উপর মাথা দিয়ে শুয়ে পড়ে তারপর বলে ওঠে, আপনি আপনার কাজ করুন, আমাকে একদম বিরক্ত করবেন না, আর একদম নড়াচড়া কাঁপাকাঁপি না, ওকে? সুপ্রিয়া আবারও বরফের মতো জমে গেল, আবারও তার শরীরটা কেঁপে ওঠে বারবার। শেরতাজ যখন আলতো করে সুখের অদূরে নাক ঘষে তখন সুপ্রিয়া শেরতাজের চুলগুলো মুঠো করে চেপে ধরে। শেরতাজ মুচকি একটা হাসি দেয়। বক্স খুলে সুখ থমকে গেছে। সাদা, কালো আর হালকা রঙের সব ধরনের বোরকা, হেজাব, নেকাব থেকে শুরু করে কত কিছু যে আছে তার মধ্যে তার ইয়াত্তা নেই। প্রায় 30টার মতো বোরকা, হেজাব তো হবেই। অন্য বক্সটা খুলে আবারও অবাক হলো সুখ, কারণ এই বক্সে শুধু শাড়ি, মেরুন, নীল, সবুজ, গোলাপি থেকে শুরু করে সব কালারের 50টারও বেশি সুতি ও জামদানি শাড়ি আছে, সাথে আরো 50 ডজন কাচের চুড়ি ও 3 জোড়া পায়েল। সাথে শাড়ি পরতে যা যা লাগে সবকিছুই আছে। তার মধ্যে 16টা শাড়ি আলাদা করে রাখা, যেগুলো শেরতাজ তাদের 16 বছরের বিবাহ বার্ষিকীতে নিজ হাতে কিনে রাখতো। মালতী সাহেব এত কিছু কিনে টাকা নষ্ট করলেন, এতগুলো শাড়ি বোরখার কোনো দরকার ছিল না। আমি এই 16টা শাড়িতেই সবচেয়ে বেশি খুশি মালতী সাহেব। সুখের চোখের পানি টলমল করছে। সে নিজেকে সৌভাগ্যবতী ভাবে এমন একজন জীবনসঙ্গী পাওয়ার জন্য। এই শাড়িগুলো আপনি আমার জন্য পরবেন, আর শাড়ি আপনাকে সবসময় পরতে হবে, এবং বাহিরের জন্য বোরকা, বুঝতে পেরেছেন? বলে শোয়া থেকে উঠে বসে, তারপর সুখের পাটা নিজের হাতে
এগিয়ে নিতে লাগলে সুখ চমকে গিয়ে শেরতাজের হাতটা ধরে ফেলে বলে, কি করছেন মালতী সাহেব? পায়ে কেন হাত দিতেছেন আপনি? দয়া করে এমন করবেন না। আল্লাহ পাক নারাজ হবে, পাপ লাগবে মালতী সাহেব। হুশস, চুপ, একদম কথা নয়। আর কোনো পাপ হবে না। আপনি আমার অর্ধাঙ্গিনী। তো আপনার শরীরের কোন জায়গায় আমার ছোঁয়া আপনার জন্য পাপের কিছু না, বুঝতে পেরেছেন? বলে প্ল্যাটিনামের একজোড়া চিকন চেনের মতো দেখতে শব্দহীন পায়েল পরিয়ে দিল সুখের ফর্সা পাগুলোতে। তারপর পায়ে হাত বুলিয়ে বলল, খুব সুন্দর, একদম পারফেক্ট। আর টাকা নষ্ট নিয়ে ভয় পাবেন না বউ। আপনার মালতী সাহেব এত টাকা ইনকাম করেছে, তা আপনি সহ আমাদের ৮-১০টা বাচ্চা মিলে আরামসে বসে খাবেন, তবুও শেষ হবে না। আর ৮-১০টা কম হয়ে গেল, বলতে পারেন আরো বাচ্চার ব্যবস্থা করতে পারবো। তাতে আমার কোনো সমস্যা নেই বউ। আর শেরতাজকে আর কিছু বলতে না দিয়ে সুখ হাত দিয়ে শেরতাজের মুখটা চেপে ধরে বলে ওঠে, চুপ করুন অসভ্য ঠোঁট কাটা মালতী সাহেব। আরো কিছুটা সময় কাটানোর পর শেরতাজ যখন চলে যাওয়ার জন্য বের হবে, তখন সুখ শেরতাজের হাত ধরে দাঁড় করায়। শেরতাজ প্রশ্নোত্তর চোখে তাকালে সুখ হেঁটে গিয়ে আলমারি থেকে একটা উলের মাফলার নিয়ে এসে শেরতাজের গলায় পরিয়ে দিয়ে বলে, এই ছোট্ট উপহারটা আপনার জন্য। নিজ হাতে বানিয়েছিলাম মালতী সাহেব। ভেবেছিলাম হয়তো কখনো এটা আপনি পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু ঠিকই আপনার কাছে পৌঁছে গেল। শেরতাজ সুপ্রিয়াকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু এঁকে দিয়ে বলে ওঠে, আপনি এবং আপনার সবকিছুর গন্তব্যই আপনার এই মালতী সাহেব। হাজার বাধা পেরিয়ে হলেও সে আমি পর্যন্ত আসবে, এই কথাটা মনে রাখবেন। শেরতাজ আস্তে করে আসি বলে বিদায় নিল শেখ বাড়ি থেকে। সুখের পরীক্ষা শেষ হলো, সুখকে একেবারে মালতি বাড়িতে নিয়ে যাওয়া হবে, ততদিনে সুখ বাড়িতেই থাকবে এমনটাই বড়রা ঠিক করেছে। কিন্তু শেরতাজ তাতে নারাজ। সে তার বউকে নিয়ে যাবে তো যাবেই, পরীক্ষা মালতি বাড়ি থেকেই দিতে পারবে। কিন্তু সবাই বোঝালে শেরতাজ রাজি হয় সুখকে রেখে যেতে, কিন্তু সে মনে মনে বউ নিয়ে পালানোর সব পরিকল্পনা করে ফেলেছে। সেও দেখবে এবার তার বউকে তার থেকে কে দূরে রাখে। রাত ২টা, আবারও অভিশপ্ত এক রাতের শুরু। চৌধুরীদের বাগান বাড়ির নিচতলায় মেয়েদের গুমড়ে কান্না করার আর্তনাদ ভেসে আসে, কিন্তু সেই আর্তনাদ শোনার জন্য কেউ নেই। কারণ চৌধুরীদের বাগান বাড়ির আশেপাশে মাইলের পর মাইল কোনো বসতি নেই। প্রায় ৫০টার মতো অল্প বয়সের মেয়েদের ধরে নিয়ে আসা হয়েছে প্রজেক্ট রাশিয়া নামের নারী পাচার করার কারবারের জন্য। এই পাচারের মোট ১০০টা অল্প বয়সী সুন্দরী মেয়ে লাগবে, যার মধ্যে ৯৯টি মেয়ে ইতিমধ্যে নানা ধরনের চাকরির প্রলোভন দেখিয়ে তুলে আনা হয়েছে। মেয়েগুলোর কান্নার শব্দে চৌধুরী বাড়ির বাতাস কেমন ভারী হয়ে উঠেছে। এই মেয়েগুলো কিন্তু হতদরিদ্র বাড়ির মেয়ে, যারা অল্প বয়সে পেটের দায়ে বিভিন্ন শিল্প কলকারখানায় কাজ করে এবং ভালো কাজের প্রলোভনও বেশি টাকা বেতনের লোভ দেখিয়ে গুম করা হয়েছে। তারা জানে এইসব দরিদ্র বাড়ির মেয়েরা হারিয়ে গেলেও তেমন কিছুই হবে না, যার জন্য প্রথম টার্গেট থাকে এইসব দরিদ্র পরিবারের মেয়েরা। মেয়েগুলোর হাত পা বেঁধে একটা অন্ধকার রুমে ফেলে রেখেছে। ঠিকভাবে তাদের খাবারও দেওয়া হয় না। একটা মেয়ে পানির জন্য ছটফট করছে। তাদের পাহারা দেওয়ার জন্য যাদের রাখা হয়েছে, তাদের মধ্যে এক ছেলে মেয়েটাকে পানি পান করার আবদার করলে সেই ছেলে বিচ্ছিরি ভাষায় গালি দিয়ে মেয়েটার মাথার পেছনের চুলগুলো চেপে ধরে গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। পুরুষ হাতের শক্ত একটা থাপ্পড় মেয়েটার গালে ৫ আঙ্গুলের ছাপ পড়ে যায়, আর ঠোঁট কেটে রক্ত বের হতে থাকে। দুর্বল শরীরটা থাপ্পড়টা সহ্য করতে না পেরে মেয়েটা জ্ঞান হারায়। বাকি সব মেয়েরা এসব বর্বরতা দেখে ভয়ে কান্না করায় ভুলে যায়। তখন আবার ওই ছেলেটা বলে ওঠে, আর কোন শালি যদি বিরক্ত করিস বা কান্না করিস, তো তোদের অবস্থা এই শালির থেকেও খারাপ করব। চুপচাপ হয়ে থাকবে, নয়তো একদম গলা কেটে জবাই করব, বুঝতে পেরেছিস? মেয়েগুলো একদম চুপ হয়ে গেল। পানির ভয়ে কান্নার শব্দ তখন না থাকলেও চোখ থেকে ঝর্ণার মতো জল গড়াতে থাকে। কিছুদিন পরে তাদের রাশিয়ায় চালান করা হবে, ততদিন এই বন্দি অবস্থাতে রাখা হবে কড়া নজরে, যাতে কেউ পালাতে না পারে। রাত ২টার পরে সাদা রঙের একটা বিএমডাব্লিউ গাড়ি চৌধুরীদের বাগান বাড়ির গেট দিয়ে ঢুকে।
তারপর সেই গাড়ি থেকে রাহাত আর কাউসার নেমে বাড়ির মধ্যে চলে যায়। রাহাত আর কাউসারকে আসতে দেখে সেখানকার সব গার্ডরা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। গার্ডদের মধ্যে শিহাব নামের ছেলেটা এসে রাহাত আর কাউসারকে সালাম দেয় আর বলে, এখানে সবকিছু ঠিক আছে, মেয়েগুলো ঠিক আছে, কেউ পালাতে পারেনি বা মারাও যায়নি। কাউসার তখন গম্ভীর হয়ে বলে, ঠিক আছে, আর মাত্র কিছুদিন সময় আছে, ততদিন যেন সব ঠিকঠাক থাকে। আর মেয়েদের যেন বেশি টর্চার করা না হয়। সব মেয়েগুলো ত্রুটিহীন, দাগহীন, ফ্রেশ থাকতে হবে। কোনো ত্রুটিযুক্ত মেয়ে এই চালানে গ্রহণযোগ্য নয়, বুঝতে পারছিস? শিহাব নামের ছেলেটা ভয় ভয়ে বলে, ঠিক আছে স্যার, মনে থাকবে। রাহাত কানে কানে কাউসারকে কিছু বলে কাউসার মুচকি হেসে বলে, এর থেকেও ভালো মেয়ে আছে, এগুলো বাদ দে, চল, তোর জন্য অন্য কিছু আছে। রাহাতের চোখ চকচক করে ওঠে কাউসারের কথা শুনে। তার আর তর সহ্য হয় না কখন সে নারী দেহের স্বাদ নিবে। তাতে যেন আর দেরি সহ্য হচ্ছে না। কাউসারকে তাড়া দিয়ে চৌধুরী বাড়ির বাগান বাড়ি ছেড়ে অন্য কোথাও রওনা হয়। অভ্র সেরতাজের দৌড়ানি খেয়ে এসে শেখ বাড়ির বাগানে দাঁড়িয়ে আছে আর উকি দিয়ে দেখছে সেরতাজ আসছে নাকি। কিন্তু হঠাৎ করে পেছন থেকে কেউ তার কানটা জোরে চেপে ধরলে অভ্র চিৎকার করে ভূতের ভয় পেয়ে বলে ওঠে, ওরে ভূতরে, আমাকে ছেড়ে দে। আমার মতো দুধের শিশুর ইজ্জত হরণ করিস না। তুই আমার দেহ পাবি কিন্তু আমার মন না। এই মন আর আমার ভরা যৌবন সব আমার নীলপরীর জন্য। ছেড়ে দে ভূতের বাচ্চা ভূত। আমি এখনো কুমার, আর আমি কুমার হয়ে মরতে চাই না রে। আমার খুব ইচ্ছা নীলপরীর সাথে বিয়ে করে বাসর করে 10-12টা বাচ্চার বাবা হওয়া। শোন ভূতরি আপা, আমাকে ছেড়ে দে। আর আমাকে ছেড়ে দিলে তোকে সহ তোর 14 কুলের সব ভূতকে আমি আমার বিয়ের বরযাত্রী নিয়ে যাব। তাতেও যদি না হয় তো আমার বাসর ঘর তুই সাজাস, আর তোর জন্য তোকে গুনে গুনে 250 টাকা দেব বাসর ঘর সাজানোর বকশিস হিসাবে। এবার তো আমার কাঞ্ছার ভূত নেই। প্রাণ হতভম্ব হয়ে গেছে অভ্র নামের পাবনা ফেরত পাগলের কথা শুনে। প্রাণ অভ্রর কান ছেড়ে দিতে অভ্র পেছনে ফিরে তাকাতেই থতমত খেয়ে যায় পানপিয়াকে দেখে। অভ্র এতক্ষণ সময় ধরে কি কি বলেছে ভয়ে একটা ঢোক গিলে বলে, হে হে, বিয়ান সাহেবা, আপনি কখন এলেন? আপনি কেমন আছেন? আপনি হে হে, আপনাকে লালপরি লাগছে। হে হে, আপনাকে একদম লাল পাকা মরিচের মতো ঝাল ঝাল লাগছে। আর আই লাভ ঝাল ঝাল মরিচ, বিয়ান সাহেবা, বলেই জিভ কামড় খায় অব্র। সে কি বলতে কি বলেছে নিজেই জানে না। পানপিয়া আরো বেশি হতভম্ব হলো এই অভ্র নামের পাগলের কথা শুনে। কি দিয়ে তৈরি এই জিনিস, আল্লাহ মালুম। এই জিনিস এক পিসি রয়েছে নীলপরি, সারা দুনিয়া খুঁজেও এই অভ্র এক পিচে আছে। আর সে এখন আপনার সামনে দাঁড়িয়ে আছে। আপনার কি মনের কথাও শুনতে পারেন নাকি? আর আপনাকে যে পাবনা থেকে কেন ছেড়ে দিয়েছে তা এবার আমি বুঝতে পারলাম, বুঝলেন? আপনার মতো পাগলের আব্বাকে তাদের ঘাড়ে কয়টা কল্লা আছে ধরে রাখবে হুম? আপনি আমাকে অপমান করছেন কেন হুম? আমি আমি পাগলের আব্বা না, আমি আপনার হবু বাচ্চাদের আব্বা হই। আর তাদের আব্বাকে আপনি পাগল বলছেন, অপমান করছেন? তারা একবার শুধু আসুক, আপনার নামে বিচার দেব আমি হুম। মুখটা গোমরা করে কথাগুলো বলল অভ্র। পানার এই কল্লা ছেঁড়া বেটার সাথে আর 1 মিনিটও কথা বললে সেও পাগল হয়ে যাবে। তাই পানার কথা না বাড়িয়ে উল্টো ঘুরে বাড়ির দিকে চলে গেল। আর অভ্র পেছন থেকে চেঁচিয়ে চেঁচিয়ে গেয়ে উঠল, ও আমার সুন্দরী, তোমাকে নিয়েই খটকা। শোনো না ফুলটুসি, খেলেছি প্রেমের ফটকা। লে হালুয়া, লে হালুয়া, লে হালুয়া হালুয়া, লে হালুয়া। অভ্র গাড়ি ড্রাইভ করছে আর তার পাশে সে তার জানালার বাইরে তাকিয়ে কোনো কিছু নিয়ে গভীর ভাবনায় মজে আছে। তার ভাবনার মূল তার তরঙ্গিনী। আর তার তরঙ্গিনী শুধুই তার তরঙ্গিনী তো দূরের কথা, সে তার ছায়াও ভাগ্যে কাউকে দিতে দিবে না। তরঙ্গিনী তো দূরের কথা, সে তার ছায়ার ভাগও কাউকে দিতে নারাজ। সে কোনো ভালো মানুষ না যে তার বেঁচে থাকার কারণকে স্যাক্রিফাইস করে মহান হয়ে ঘুরে বেড়াবে। সে তো গল্পের খলনায়ক যে নিজের জিনিস কিভাবে নিজের করে রাখতে হয় তা ভালো করেই জানে।
সে তার তরঙ্গিনীকে নায়ক এবং নায়কের মতো নয়, বরং খলনায়কের পথ ধরে সবকিছু থেকে ঊর্ধ্বে গিয়ে নিজের করে নিয়েছে, যা সবার অজানায় রয়ে যাবে। এই নায়কের খলনায়ক চরিত্র কখনো কারো সামনে আসবে না, আজীবন গোপন রয়ে যাবে। তারা শুধু নায়ক শেরতাজকেই চিনবে। কিন্তু ভাই, আমি লন্ডনে আমেরিকার মতো জায়গায় এত সুন্দরী মেয়ে রেখে এসে তুমি এই গ্রাম বাংলার মিস পদ্মা আলীকে বউ করলে কেন? অভ্রর কথা শুনে শেরদাস রহস্যময় মুচকি হেসে বলে ওঠে, বউ মানে বুঝিস? বাঙালি ছেলেরা কিন্তু বউ পাগল হয়, অভ্র। এসব লন্ডন আমেরিকার সুন্দরী বাঙালি বউ এর কাছে কিছুই না। আর আমি একজন খাঁটি বাঙালি পুরুষ, তাই আমার কাছে বিশ্ব সুন্দরী আমার বাঙালি বউ চলবে।